আজ আমি পুরনো দিনের একটা ভীষণই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি বানিয়েছি সাদা তিল আর আলু দিয়ে। একদম ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানাতে যে একদম ঝামেলা নেই সেটাও কিন্তু আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন, আর এর গন্ধটাও হয় অসাধারণ। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। প্রথমে একটা আলু নিয়ে আড়াআড়িভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম। তারপরে প্রত্যেকটা অর্ধেক অংশ আমি দেখুন ঠিক এইভাবে কেটে ছোট ছোট ডুমো করে নিচ্ছি। এখানে এর থেকে বেশি ছোট করে আবার কাটতে যাবেন না, আবার খুব বড় বড় করেও রাখবেন না, তাহলে খুব একটা ভালো লাগবে না। এরকম মাঝারি আকারের করে কেটে নেবেন। আর একদম ছোট যে আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। একটা কেটে নিয়েছি, আরও একটা আলু নিয়ে আমি কেটে নিচ্ছি। আমি এখানে এই দুটো আলু সম্পূর্ণটাই নেব, আর একটা আলুর অর্ধেকটা নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু এখানে নিয়ে নিতে পারেন। এবার একটা হামানদিস্তা নিয়ে নিলাম। আমি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি থেতো করে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা বেটেও নিতে পারেন, আর যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। এদিকে কেটে রাখা আলুগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। এটা মেশানো হয়ে গেলে, এটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আলুগুলোকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এখানে এই বাটিটার হাফ বাটি মতো নিয়ে নিয়েছিলাম সাদা তিল, সেটা কড়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সমানই নাড়াচাড়া করে এই তিল আমি ভেজে নেব। তিলটা ভাজতে ভাজতে দেখবেন খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে, আর বেশ একটু মুচমুচে হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে এটা কিন্তু একটু চটপট করে ফুটে ওঠে, সেটা দেখলেও বুঝতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন তিল যেন বেশি ভাজা না হয়ে যায় বা বেশি লাল না হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে তিল ভাজা হয়েই গেছে, বেশ ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আর বেশ মুচমুচেও হয়ে গেছে। আমি হাতে নিয়ে একটু চেক করে দেখেও নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গরম কড়াতে একটু নেড়ে নেওয়ার পর একটা পাত্রে এই ভাজা তিল আমি ঢেলে নিলাম। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি বাটিতে ঢেলে রেখে দিয়েছি জলটা ভালো করে ঝরানোর জন্য। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। ভাজা তিলটা ঠান্ডা হয়ে গেছে, আমি জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে মিক্সিতে শুকনো অবস্থায় তিলটা আমি গুঁড়ো করে নিলাম। বেশ ভালো করেই গুঁড়োটা করেছি, একদম মিহি করেই করেছি। দেখুন ঠিক এইভাবেই করতে হবে। আপনারা তিলটা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। অন্যদিকে আলুটা জল ঝরে যাওয়ার পর এই সেদ্ধ আলু আমি একটা বাটিতে তুলে নিয়েছি। সেদ্ধ আলুর মধ্যে ভাজা তিলের গুঁড়োটা সম্পূর্ণটাই আমি এখন অ্যাড করে দেব। এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। পুরনো দিনের ভীষণই সুস্বাদু একদম নতুন স্বাদের একটা রান্না, আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। সম্পূর্ণ তিল গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি যে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেই থেতো করা কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া যাবে না। আপনারা যে যেমন ঝাল খান সেটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কার ঝালটাই বুঝে দেবেন। আলু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন আর 1 চামচ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারাও কিন্তু সেটা খেয়াল করে লবণটা দেবেন। এবারে আমি এর মধ্যে দেব পাতিলেবুর রস। একটা মাঝারি পাতিলেবুর অর্ধেকটা রস আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, যদি পুরোটা দেখার পর রেসিপিটা ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও প্রথমেই পেয়ে যাবেন। আমি অর্ধেকটা লেবুর রস অ্যাড করে দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব আলতোভাবে উপর নিচ করে এই সমস্ত উপকরণ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি।
এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর বেশ আলতোভাবে সাবধানে করতে হবে। তা না হলে যেহেতু আলু সম্পূর্ণ সেদ্ধ করা, তাই আলু কিন্তু ভেঙে যেতে পারে বা কেটেও যেতে পারে। তাই এমন কিছু দিয়ে এই কাজটা করবেন যাতে আলুগুলো কেটে না যায়। আমি একটু সময় নিয়েই এটা করে নিচ্ছি, আর বেশ ভালো করেই করে নিতে হবে যাতে সমস্ত উপকরণ প্রত্যেকটা আলুর টুকরোর গায়ে লেগে যায়। যেসব বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধু সব সময় আমার ভিডিওটা দেখেন, আমার রেসিপিগুলো পছন্দ করেন, তাদের সবাইকে আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এটা মেখে রেডি করে নিলাম, এবার এটাকে ঢেকে রেখে দেব। গ্যাস ওভেনে আবারও আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে 3 বড় চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এবারে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে একটু ছিঁড়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো লঙ্কাটা পুরোপুরি ছিঁড়েও দিতে পারেন, আর এখানে 2টোর জায়গায় 3টেও দিতে পারেন। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ 5 ফোড়ন। এখন শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি, আর মাঝে মাঝেই কিন্তু এইভাবে নেড়ে দিচ্ছি। এখানে ফোড়নটা খুব সুন্দর করে ভাজতে হবে যাতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। এই রান্নাটা কিন্তু পুরোটা দেখলেই বুঝতে পারবেন একটু ভিন্ন পদ্ধতিতে রান্নাটা করা হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত। দেখে বুঝতে পারছেন ফোড়নটা সুন্দর ভাজা হয়েছে, বেশ কালারটা লালচে হয়ে গেছে, আর শুকনো লঙ্কাও কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখন অফ করে দিয়ে গরম কড়াতে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা তিলগুঁড়ো এবং অন্যান্য উপকরণ দিয়ে মাখা সেদ্ধ আলুর বাটিটা আমি এবার নিয়ে নিলাম। এখন আমি যে সম্বারটা এক্ষুনি রেডি করলাম সেটা গরম অবস্থাতেই সম্পূর্ণটা আমি আলুর মধ্যে ঢেলে দিচ্ছি, আর কড়াতে যেটুকু ফোড়ন বা তেল লেগে আছে সেটুকুও আমি স্প্যাচুলা দিয়ে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সম্বারটা আলুতে যোগ করার সাথে সাথেই কিন্তু এটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এখন এটাকে আর নাড়া যাবে না, যতক্ষণ না সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি ঢাকাটা তুলব না। যত এইভাবে এটাকে ঢেকে রেখে ঠান্ডা করা হবে তত কিন্তু সম্বারের গন্ধটা আলুর মধ্যে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকাটা তুলে নিয়েছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে আলতোভাবে উপর নিচ করে তেল আর ফোড়নের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে যাতে আলুটা ভেঙে না যায়, আর খুব ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে যাতে তেল, মশলা, আলু সুন্দরভাবে মিশে যায়, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এই রেসিপিটা গরম গরম খাওয়া যাবে না, এটা ঠান্ডাই খেতে হবে। আর লুচি পরোটার সাথে এটা সবথেকে বেশি ভালো লাগে, তবে রুটির সাথেও খেতে পারবেন। এছাড়া যদি মনে করেন ভাতের সাথে খাবেন তাহলে ডালের পাতেও এটা খেতে পারবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু হয়। দেখতে পেলেন একদম অল্প সময়ে ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা অনেক পুরনো দিনের রেসিপি, একটা পুরনো দিনের বই থেকে আমি এটা পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।